খাতায় নোট করতে পারো। আর যাদের কাছে বই খাতা কোনটাই নেই, খুব কেয়ারফুলি শোনো। সমস্যা নেই। শুধু স্ক্রিনশটটা নিয়ে রাখো আর কেয়ারফুলি শোনো, এনাফ। কারণ আমাদের ৪ টা লেকচার হবে। লেকচারের মাধ্যমে সব ক্লিয়ার হয়ে যাবে। এখন শুধু বেসিক ধারণাটা নিব। ওকে? আচ্ছা। দেখো, গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে ১০ টা প্রশ্ন এসেছিল। তার মধ্যে একটা ছিল যে, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।" এই ভাষণটি ১৯৭১ সালের কোন তারিখে বঙ্গবন্ধু প্রদান করেন? তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রশ্ন পারবা না। এমন কোন স্টুডেন্ট কি এখানে আছো? আশা করি নেই। অ্যান্সার হবে কি? ৭ই মার্চ। তাহলে প্রশ্ন কি কঠিন হয়েছে? না। এরপরে দেখো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন? ১৯৭১ সালের ১০ই ১৯৭২ সালের ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরে আসেন। ১০ই জানুয়ারি হচ্ছে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখো প্রশ্ন এসেছে, কোন বিখ্যাত গায়ক মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের জন্য নিউইয়র্কে কনসার্ট ফর বাংলাদেশ করে অর্থ সংগ্রহ করেন। ঠিক আছে? কনসার্ট ফর বাংলাদেশের জন্য বাংলাদেশ নামক অনুষ্ঠান আয়োজন করে অর্থ সংগ্রহ করেন। এটার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জর্জ হ্যারিসন। ঠিক আছে? এরপরে প্রশ্ন এসেছে, মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? অ্যান্সার কি হবে? ১১ টি সেক্টরে ভাগ করা হয়। ঠিক আছে? তারপরের প্রশ্ন এসেছে, কোয়েশ্চেন নাম্বার ৫, বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে? জাতীয় সংসদের স্থপতি হচ্ছে লুই আই কান। ঠিক আছে? আচ্ছা। এরপর প্রশ্ন এসেছে, বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? অ্যান্সার হবে বর্ধমান হাউস। তারপরে প্রশ্ন এসেছে, স্বাধীনতার স্তম্ভ কোথায় অবস্থিত? স্বাধীনতার স্তম্ভ হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। ওকে? এরপরে এসেছে, বাংলাদেশ ক্রিকেট টিম কত সালে ওয়ানডে মর্যাদা পায়? ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট টিম ওয়ানডে মর্যাদা পায়। তারপরে এসেছে, সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে কোন সংস্থা? অ্যান্সার কি হবে? ইউনেস্কো। ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ১০ নম্বর প্রশ্ন হচ্ছে, কার অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে? অ্যান্সার হচ্ছে বাংলাদেশ সরকার। ঠিক আছে? বাংলাদেশ সরকারের অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে। ১ম এ বিশ্বব্যাংক অর্থায়ন করার কথা ছিল, কিন্তু পরে দুর্নীতির অভিযোগ তুলে তারা সেখান থেকে তাদেরকে প্রত্যাহার করে নেয়। আচ্ছা। দেখো, আমি এখানে তোমাদেরকে শুধুমাত্র এই ১০ টা প্রশ্নের অ্যান্সার বললাম। কিন্তু আমি উপরে লিখেছি যে ২০১৯-২০ সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্নের পোস্টমর্টেম। এটা পোস্টমর্টেম লেখার কারণ কি? পোস্টমর্টেম মানে কি? আমি একটু আ এ মডিফাই করব, এটার সম্পর্কে একটু এক্সপ্লেইন করব। এইজন্য আমি পোস্টমর্টেম লিখেছি। ঠিক আছে? আচ্ছা। আ আমি কোয়েশ্চেন এনালাইসিস পূর্বে তোমাদেরকে একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই যে, গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষার যে সার্কুলার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত হয়েছে, সেখানে সাধারণ জ্ঞানের সিলেবাসকে ডিফাইন করে দিয়েছে। তোমরা একটা বিষয় জানো হয়তো যে, মেডিকেল ভর্তি পরীক্ষায় বাকি কোন সাবজেক্টের টপিক সিলেক্ট করে দেওয়া হয় না যে, এই টপিক থেকে প্রশ্ন হবে তোমাদের। শুধুমাত্র সাধারণ জ্ঞানে বলা হয়ে থাকে, টপিক সিলেক্ট করে দিয়ে বলে যে, এই টপিক থেকে প্রশ্ন হবে। ২০১৯ সালে যারা পরীক্ষা দিয়েছে ওদের সার্কুলারে বলা ছিল সাধারণ জ্ঞানের ১০ টা প্রশ্ন হবে শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে। আন্তর্জাতিক থেকে কোনো প্রশ্ন আসবে না। কিন্তু এর আগের বছরগুলোতে ১৮, তারপরে হচ্ছে ১৭, ১৬ তার আগের বছরগুলোতে সাধারণ জ্ঞানে আ আসতো। আন্তর্জাতিক থেকে প্রশ্ন আসতো। গত বছর আ আন্তর্জাতিককে বাদ দিয়ে ফেলছে। শুধুমাত্র বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে ১০ নাম্বারের প্রশ্ন হবে বলেছে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আ ভর্তি পরীক্ষার সার্কুলারে যে বলেছে যে সাধারণ জ্ঞানের প্রশ্ন হবে হচ্ছে ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে, এর বাইরে কি অন্য কোনো প্রশ্ন হবে না? আন্তর্জাতিক থেকে প্রশ্ন গত বছর না আসলেও গত বছর কিন্তু ইতিহাস, মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন এসেছে ৫ টা, আর বাকি ৫ টা প্রশ্ন এর বাইরে থেকে এসেছে। ঠিক আছে? তোমরা এখানে খেয়াল করো যে কোন প্রশ্ন ইতিহাস ও মুক্তিযুদ্ধের বাইরে এসেছে। আমি তোমাদেরকে বলি, তোমরা একটু কষ্ট করে খাতায় নোট করে রাখলে ভালো হয়। যাদের কাছে খাতা আছে কষ্ট করে খাতায় নোট করো। দেখো, আ গত বছর যে ১০ টা প্রশ্ন এসেছে এখান থেকে ৫ টা প্রশ্ন এসেছে মুক্তিযুদ্ধ থেকে। সে প্রশ্নগুলা কি? ১, ২, ৩, ৪ আর হচ্ছে ৭ নাম্বার প্রশ্নটা। এই ৫ টা প্রশ্ন এসেছে মুক্তিযুদ্ধ থেকে। ১, ২, ৩, ৪ মানে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এটা একটা। বঙ্গবন্ধু শেখ মুজিব বাংলাদেশে কবে ফিরে আসেন, এটা একটা। তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধে কনসার্ট ফর বাংলাদেশের জন্য অর্থ সংগ্রহ করেন কে? এটা একটা। মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টর ভাগ করা হয়? এটা একটা ৪ টা। ৫ নাম্বার হচ্ছে স্বাধীনতার স্তম্ভ কোথায় অবস্থিত? এই ৫ টা প্রশ্ন এসেছিল কোত্থেকে? মুক্তিযুদ্ধ থেকে, ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে। এর বাইরেও বাংলাদেশের অন্য টপিক গুলো থেকেও ৫ টা প্রশ্ন এসেছিল। সেই টপিক কোনগুলো ছিল?
সেগুলো একটু লিখো। প্রথমে টপিক লিখবা 2019 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা আসা, শিরোনাম দিবা 2019 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা আসা টপিক গুলো। ১ নম্বরে দিবা ইতিহাস ও মুক্তিযুদ্ধ। আশা করি লিখতে পেরেছ। ২ নম্বরে দাও আ খেলাধুলা। খেলাধুলা থেকে একটা প্রশ্ন এসেছে দেখো, বাংলাদেশ ক্রিকেট টিম কত সালে ওয়ানডে মর্যাদা পায়? তাহলে খেলাধুলা থেকে একটা প্রশ্ন এসেছে। টপিক নাম্বার 2 হচ্ছে খেলাধুলা। টপিক নাম্বার 1 হচ্ছে মুক্তিযুদ্ধ। ২ নাম্বার হচ্ছে খেলাধুলা। ৩ নাম্বারে লেখো সাম্প্রতিক। একটা সাম্প্রতিক প্রশ্ন ছিল। প্রশ্নটা হচ্ছে কার অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হচ্ছে? ঠিক আছে? এটা হচ্ছে সাম্প্রতিক। এরপরে ৪ নাম্বারে লেখো ঐতিহাসিক স্থান এবং স্থাপনা। ঐতিহাসিক স্থান এবং স্থাপনা। এখান থেকে প্রশ্ন এসেছে একটা। ঐতিহাসিক স্থাপনাটা কি, স্থানটা কি? আমাদের বাংলা একাডেমি। এখান থেকে একটা প্রশ্ন এসেছে, বলেছিল বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? অ্যান্সার হচ্ছে বর্ধমান হাউস। এটা একটা। তাহলে ৪ নাম্বার টপিক হচ্ছে ঐতিহাসিক স্থান এবং স্থাপনা। তারপরে ৫ নাম্বার টপিক লেখো সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থা থেকে একটা প্রশ্ন এসেছে। দেখো সেই প্রশ্নটা কি? সেই প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদের স্থপতি কে? লুই আইকান। বলতো জাতীয় সংসদ এটা কোন টপিকের অন্তর্ভুক্ত? আমি একটু বুঝিয়ে বলি তোমাদেরকে। বাংলাদেশের সরকার ব্যবস্থাকে ৩ ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? ৩ ভাগে। কি, কি সেগুলা? আইন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ। এই আইন বিভাগ বলতে কোনটাকে বোঝায়? সংসদকে বলা হয় আইন বিভাগ। কারণ সংসদে হচ্ছে আইন তৈরি করা হয়। এইজন্য সংসদ সদস্যদেরকে বলা হয় ল মেকার বা আইন প্রণেতা। ঠিক আছে? তাহলে জাতীয় সংসদ এটা কোন টপিকের অন্তর্ভুক্ত? সরকার ব্যবস্থার অন্তর্ভুক্ত। তাহলে আমাদের ৬ নাম্বার টপিক হবে সরকার ব্যবস্থা। এরপরে আর একটা প্রশ্ন এসেছিল সংস্কৃতি থেকে। সংস্কৃতি থেকে আসা প্রশ্নটা কি ছিল? যে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনকে ইউনেস্কো কত সালে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে? এটা হচ্ছে সংস্কৃতি টপিক থেকে আসা প্রশ্ন। ঠিক আছে? এটা আমাদের সংস্কৃতি। ওকে? তারপর তাহলে টপিক কয়টা হলো? ৬ টা। এবারে ৬ টা টপিক থেকে ১০ টা প্রশ্ন কিভাবে আসছে আমি তোমাদেরকে মিলিয়ে দেই। ইতিহাস ও মুক্তিযুদ্ধ থেকে আসছে ৫ টা, আর খেলাধুলা থেকে আসছে ১ টা, সাম্প্রতিক থেকে ১ টা, ঐতিহাসিক স্থাপনা থেকে ১ টা, এরপরে সরকার ব্যবস্থা থেকে আসছে ১ টা, সংস্কৃতি থেকে আসছে ১ টা। টোটাল প্রশ্ন আসছে ১০ টা। ঠিক আছে? তাহলে ২০১৯ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় ৬ টা টপিক থেকে প্রশ্ন এসেছে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, শুধু ২০১৯ সাল না ২০১৮-১৭ এই সালের প্রশ্নগুলো আমি তোমাদেরকে এনালাইজ করে দেখাবো। তোমরা বিশ্বাস করতে পারবা না যে হাতে গোনা ৮ থেকে ১০ টা টপিকের বাইরে টপিক পড়তে হয় না। এই ৮-১০ টা টপিক পড়লেই ইনশাআল্লাহ প্রশ্ন কমন পড়ে যাবে। ওকে? আমি এই পর্যন্ত যা বলেছি এগুলো তোমরা বুঝতে পেরেছো কিনা? ২০১৯ সালের কোয়েশ্চেন এ যে টপিক সেটা লিখতে পেরেছো কিনা? সেটা আমাকে তোমরা কমেন্ট করে জানাও। সময় দিলাম ১ মিনিট। আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি। ওকে? দ্রুত জানাবা যে এই পর্যন্ত যা বলছি সেটা বুঝতে পেরেছো কিনা? দ্রুত কমেন্ট করো। হারি আপ। সবাই কমেন্ট করবা যেন কেউ বাদ না থাকে। একটা সিঙ্গেল এমন কেউ যেন না থাকে যে কমেন্ট করতেছে না। প্লিজ। হ্যাঁ, প্রত্যেকে কমেন্ট করবা প্রত্যেকে। যেন এমন কেউ না থাকো যে কমেন্ট করো নাই। আমি এটুকু পর্যন্ত যা বুঝিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর আরো যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে আশা করি আমার পরবর্তী যে কথাগুলো বলবো এর মাধ্যমে সেই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার চলে আসবে। আমি তোমাদের চ্যাট বক্স ক্লোজ করে দিচ্ছি। আর সময় দিচ্ছি না। আ নো ওয়ান হ্যাঁ, চ্যাট বক্স ক্লোজ করে দিলাম। সুপ্রিয়া, প্রিয় ভাই এবং বোনেরা, আমি খুবই আনন্দিত। হিউজ রেসপন্স। আ অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। একজন টিচার তখন আ মানে তখন তো আমার ভাল লাগা হচ্ছে যখন আমার স্টুডেন্টরা আমাকে বুঝতে পারে এবং এটা আমার সার্থকতা। আমি তোমাদের ক্লাস নিয়ে যাবো, তোমাদেরকে কিছু বোঝাতে পারবো না তাহলে আমি ব্যর্থ। এবং a good teacher makes a lesson interesting. একটা ভালো শিক্ষক পাঠদানকে আনন্দময় করে তোলে এবং সুন্দর করে তোলে। আমি যদি সেটা করতে না পারি সেটা আমার ব্যর্থতা। ঠিক আছে? আচ্ছা। তাহলে আ আমি কোথায় ছিলাম? ২০১৯ সালে মেডিকেল ভর্তি পরীক্ষা আসা যে টপিক গুলো সেখান থেকে তোমাদেরকে বললাম যে এই টপিক থেকে প্রশ্ন আসে। এবার আমি একটু আ ২০১৮ সালে মেডিকেল ভর্তি পরীক্ষা আসা প্রশ্নগুলো দেখি যে সেখানে
কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছে, প্রশ্নগুলা কি ছিল। ঠিক আছে? দয়া করে তোমাদের কাছে যদি বই থাকে তোমরা বইতে ৬৪৫ নম্বর পেইজে পাবা মেডিকেল ভর্তি পরীক্ষার কোয়েশ্চেনটা ২০১৮ সালের। আর যদি বই না থাকে কোনো সমস্যা নেই। তোমরা খাতা নিয়ে বসো, একটু টপিকটা নোট করবো। আমি আগে প্রশ্নগুলা বলি তারপর আমি টপিক বলে দেব যে প্রশ্নটা কোন টপিক থেকে এসেছে সেটা ক্লিয়ার করব পরে। আগে প্রশ্ন বলি এবং পাশাপাশি আমি অ্যান্সার বলে যাব। ওকে? আচ্ছা। যেমন ২০০০ আরেকটা বিষয় বলে রাখি ২০১৮ সালে কিন্তু আন্তর্জাতিক ছিল। সেটা আমরা বাদ দিয়ে শুধু বাংলাদেশটা পড়ব। ওকে? বাংলাদেশ থেকে যে প্রশ্নগুলো এসেছে শুধু সেগুলা বলব। ২০১৮ সালে বাংলাদেশ থেকে প্রশ্ন এসেছিল হচ্ছে ৫ টা। সে প্রশ্নগুলোর মধ্যে একটা ছিল ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এই আ এর রচয়িতাকে, এই গানটির রচয়িতাকে। অ্যান্সার কি হবে? আমরা সবাই জানি দ্বিজেন্দ্রলাল রায়। ঠিক আছে? এরপরে প্রশ্ন এসেছিল যে মুজিবনগর সরকার গঠিত হয় কবে? আমরা জানি যে মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালে ১০ এপ্রিল আর শপথ গ্রহণ করে ১৭ এপ্রিল। অ্যান্সার কি হবে? ১০ এপ্রিল ১৯৭১ সরকার গঠিত হয় ১০ এপ্রিল। ঠিক আছে? আচ্ছা, এরপরে প্রশ্ন এসেছে ১৮ সালে যে নিচের কোন জোড়াটি আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম জেলা? মানে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম জেলা কোনগুলো? অ্যান্সার হবে সবচেয়ে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি আয়তনে আর সবচেয়ে ছোট জেলা হচ্ছে আয়তনে নারায়ণগঞ্জ। ঠিক আছে? আচ্ছা। এরপরে প্রশ্ন এসেছিল বাংলাদেশ থেকে যে বাংলাদেশ কত সালে জাতিসংঘ সদস্যপদ লাভ করে? আমরা জানি যে ১৯৭৪ সালের ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্যপদ লাভ করে। এরপরে প্রশ্ন এসেছিল বাংলাদেশ থেকে যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশ উদ্ভাবিত কোন পদ্ধতিকে স্বীকৃতি দেয়? ঠিক আছে? মানে হচ্ছে প্রতিরোধী ঔষধ চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশ উদ্ভাবিত কোন পদ্ধতিকে স্বীকৃতি দেয়? অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে যক্ষ্মা। ঠিক আছে? আচ্ছা। এরপরে আ আমরা এই যে ২০১৮ সালে যে প্রশ্নটা এসেছিল, সেখান থেকে আমরা একটু দেখব যে ২০১৮ সালে প্রশ্নগুলা কোন কোন টপিক থেকে এসেছিল। ঠিক আছে? আচ্ছা। তোমরা একটু যদি খেয়াল করো যে ২০১৮ সালে যে প্রশ্নগুলো এসেছিল, এর মধ্যে ১ম যে প্রশ্নটা, সে প্রশ্নটা কোত্থেকে আসছে? ১৮ সালের ১ম প্রশ্নটা ১৮ সালের ১ম প্রশ্নটা এসেছে সংস্কৃত থেকে, সাহিত্য সংস্কৃতি থেকে। ওকে? এখান থেকে প্রশ্ন আসছে ১ টা। এরপরে মুক্তিযুদ্ধ থেকে ১৮ সালে প্রশ্ন আসছে ২ টা। মুক্তিযুদ্ধ থেকে ২ টা প্রশ্ন কি ছিল? একটা হচ্ছে যে আ মুজিবনগর সরকার গঠিত হয় কবে? আরেকটা হচ্ছে তোমার বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? ১৯৭৪ সালে। এটা মুক্তিযুদ্ধ টপিক থেকে আসা প্রশ্ন। মুক্তিযুদ্ধ যখন তোমরা পড়বা দেখবা মুক্তিযুদ্ধ অধ্যায় লাস্ট পেইজে বাংলাদেশ কবে কোন সংস্থার সদস্যপদ পায় সেটা বলা আছে। ঠিক আছে? এরপরে বৃহত্তম ক্ষুদ্রতম থেকে প্রশ্ন এসেছে একটা। ঠিক আছে? আরেকটা প্রশ্ন এসেছে সাম্প্রতিক থেকে। সাম্প্রতিক থেকে আসা প্রশ্নটা কি ছিল? এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক স্বীকৃত যেটা সেটা ছিল সাম্প্রতিক থেকে আসা প্রশ্ন। তাহলে আমরা একটু আবার দেখি ২০১৮ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়টা টপিক থেকে প্রশ্ন এসেছে এবং টপিক গুলা কি, কি? ৪ টা টপিক থেকে ৫ টা প্রশ্ন এসেছে। প্রশ্ন এসেছে ৫ টা, টপিক ছিল ৪ টা। টপিক গুলো কি, কি ছিল? একটা হচ্ছে সংস্কৃতি, আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধ থেকে এসেছে ২ টা। বৃহত্তম, ক্ষুদ্রতম থেকে আসছে ১ টা। আরেকটা এসেছে সাম্প্রতিক থেকে। ওকে? ডান। আশা করি বুঝতে পেরেছ। আমি আর এখন প্রশ্ন নিচ্ছি না। আমি ২০১৭ সালের কোয়েশ্চেন গুলো এনালাইসিস করার জন্য চলে যাব। তোমরা কাইন্ডলি একটু ২০১৭ সালের প্রশ্নগুলা যাদের কাছে বই আছে দেখো, আর যাদের কাছে বই নেই একটু খাতায় টপিক গুলো নোট করবা। ঠিক আছে? ২০১৭ সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক থেকে প্রশ্ন এসেছিল ৩ টা, বাংলাদেশ থেকে এসেছিল ৭ টা। যেহেতু আমাদের আন্তর্জাতিক নেই, আমরা বাংলাদেশের ৭ টা প্রশ্ন এনালাইসিস করব। ২০১৭ সালে ১৮ না ১৭, ২০১৭ সালে বাংলাদেশ থেকে যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে একটা ছিল, হে বঙ্গভান্ডারে তব বিবিধ রতন। এটি কোন কবির রচনা? আমরা জানি যে এটা কবি মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভাষা কবিতার লাইন। এরপরে এসেছিল বাংলাদেশের জাতীয় ঔষধ শিল্পনীতির প্রধান উদ্দেশ্য কি? অ্যান্সার হবে ঔষধ শিল্পে দেশীয় কাঁচামাল ব্যবহার করা। তারপরে প্রশ্ন এসেছিল সালাম সালাম হাজার সালাম এই গানের শিল্পী কে? অ্যান্সার কি হবে? আব্দুল জব্বার। এই কোয়েশ্চেনটা যেহেতু আসছে আমার একটা ইন্টারেস্টিং বিষয় মনে পড়েছে তোমাদের সাথে শেয়ার করে রাখি। ২০১৭ সালে মেডিকেল ভর্তি পরীক্ষার পূর্বে রেটিনা কর্তৃক যে মডেল টেস্ট পরীক্ষার আয়োজন করা হয়েছিল, ২০১৭ রেটিনার মডেল টেস্টের জিকে প্রশ্নটা আমি করেছিলাম। সাধারণ জ্ঞান প্রশ্নটা আমি করেছিলাম। সেখানে মডেল টেস্টের জন্য যে প্রশ্ন করেছিলাম সেখানে আমি এই প্রশ্নটা রেখেছিলাম এইজন্য যে তখন আব্দুল জব্বার মারা গেছিল ভর্তি পরীক্ষার পূর্বে। আব্দুল জব্বার মারা গেছে বিধায় উনার এই গানটাকে আমি মডেল টেস্ট পরীক্ষার প্রশ্ন রেখেছিলাম। ঠিক এভাবে যে সালাম, সালাম, হাজার সালাম সকল
শহীদ স্মরণ এই গানটির শিল্পী কে? অ্যান্সার কি হবে? আব্দুল জব্বার। এই গানটা কিন্তু আমি মডেল টেস্ট পরীক্ষায় রেখেছিলাম। হুবহু একদম কপি পেস্ট করা কোয়েশ্চেন রিপিট হয়েছিল ফাইনাল পরীক্ষায়। তো ইনশাআল্লাহ এবছরে যে আ আ পরীক্ষা তোমরা ফেস করবা এমনও হতে পারে ইনশাআল্লাহ যদি আল্লাহ সহায় হয় আমাদের সাথে, দেখবা আমরা যে প্রশ্নগুলা তোমাদেরকে করব পরীক্ষার জন্য যেগুলো আমরা তোমাদেরকে পড়াবো এমনও হতে পারে যে হুবহু একদম রিপিট হবে। আমরা তো বলেছি গত বছর ৯ টা প্রশ্ন কমন ছিল আমাদের লেকচার থেকে। ঠিক আছে? এবছর ইনশাআল্লাহ আশা করি তেমনই থাকবে। এরপরে আসি আমি ২০১৭ সালে একটা প্রশ্নে যে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? অ্যান্সার কি হবে? মহামান্য রাষ্ট্রপতি। অনেকে এটি স্পিকার মনে করো, না। সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। এরপরে এসেছিল অধিবর্ষ ব্যতীত বাংলা বর্ষপঞ্জিতে ৩১ দিনের মাস কয়টি? লিপ ইয়ার। লিপ ইয়ার বা অধিবর্ষ ছাড়া বাংলা বর্ষপঞ্জিতে ৩১ দিনের মাস হচ্ছে ৬ টি। আগে ৫ টি ছিল, এখন আরেকটা মাস বাড়বে। মানে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র। এই ৫ টা মাস ছিল আগে। এখন বাংলা একাডেমি বাংলা ক্যালেন্ডারে পরিবর্তন এনেছে। এখন আশ্বিন মাস যোগ হয়ে ৬ টা মাস হবে। তাহলে অধিবর্ষ বা লিপ ইয়ার ব্যতীত বাংলা বর্ষপঞ্জিতে ৩১ দিনের মাস কয়টি? ৬ টি। ঠিক আছে? এরপরে প্রশ্ন এসেছিল যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারীদ্বয়ের নাম কি? অ্যান্সার হচ্ছে সিতারা বেগম এবং তারামান বিবি। সিতারা বেগম এবং তারামান বিবি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রশ্ন বাকি আছে বাংলাদেশ থেকে, সেটা ছিল বাংলাদেশ ঢাকা টেস্টে অস্ট্রেলিয়াকে কত রানে পরাজিত করে? অ্যান্সার হচ্ছে ২০ রানে। ওকে? আচ্ছা। তাহলে ৭ টা প্রশ্ন আমরা বলে ফেলছি। এখন আমরা একটু দেখব যে এই ৭ টা প্রশ্ন কোন টপিক থেকে এসেছিল? টপিক গুলা কি ছিল? খেয়াল করো, একটু নোট করো পারলে। ২০১৭ সালে ৫ টা টপিক থেকে ৭ টা প্রশ্ন এসেছিল। কয়টা টপিক থেকে ৭ টা প্রশ্ন এসেছিল? ৫ টা টপিক থেকে। সেই টপিক গুলা কি ছিল? ১ নম্বরে লেখো সাহিত্য ও সংস্কৃতি। সাহিত্য ও সংস্কৃতি থেকে ২০১৭ সালে প্রশ্ন এসেছে হচ্ছে ৩ টা। সাহিত্য ও সংস্কৃতি থেকে ২০১৭ সালে প্রশ্ন এসেছে ৩ টা। ঠিক আছে? ৩ টা প্রশ্ন কি ছিল? সালাম, সালাম, হাজার সালাম এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে হে বঙ্গভান্ডারে তব বিবিধ রতন এটা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে বাংলা বর্ষপঞ্জিতে ৩১ দিনের মাস কয়টি লিপ ইয়ার ছাড়া? এই ৩ টা প্রশ্ন এসেছে সাহিত্য সংস্কৃতি থেকে। তাহলে টপিক নাম্বার 1 সাহিত্য সংস্কৃতি, টপিক নাম্বার 2 হচ্ছে মুক্তিযুদ্ধ। এখান থেকে প্রশ্ন এসেছিল একটা। ওই যে সিতারা বেগম এবং তারামান বিবিকে নিয়ে। ২ নাম্বার টপিক কি? মুক্তিযুদ্ধ। ৩ নাম্বারে আসো সাম্প্রতিক। সাম্প্রতিক থেকে প্রশ্ন এসেছে একটা। ঠিক আছে? ৪ নাম্বারে হচ্ছে সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থা থেকে প্রশ্ন এসেছে একটা। ঠিক আছে? আর ৫ নাম্বারে হচ্ছে খেলাধুলা। ওই যে ঢাকা টেস্ট। ৫ নাম্বারে হচ্ছে খেলাধুলা। খেলাধুলা থেকে প্রশ্ন এসেছে একটা। ওকে? আশা করি তোমরা নোট করতে পেরেছো। আমি আবার বলে দিচ্ছি। একটু যারা লিখতে পারো না আবার লিখে নাও। ৭ টা প্রশ্ন থেকে টপিক ছিল ৫ টা, সাহিত্য সংস্কৃতি থেকে আসছে ৩ টা, সাম্প্রতিক থেকে আসছে ১ টা, সরকার ব্যবস্থা থেকে আসছে ১ টা, মুক্তিযুদ্ধ থেকে আসছে ১ টা, খেলাধুলা থেকে ১ টা। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি আর বেশি বছর এনালাইজ করব না। আমরা যখন ক্লাস নিব তোমাদেরকে তখন বিগত ১০ বছরের প্রশ্ন এনালাইজ করে দেখাবো। আপাতত দৃষ্টিতে তোমাদেরকে ৩ বছরের প্রশ্ন আমি এনালাইজ করে দেখালাম। এই প্রশ্নগুলোর আলোকে গত ৩ বছরের প্রশ্নের আলোকে তোমরা কি টপিকের উপর প্রিপারেশন নেবা তার একটা সামারি আমি বলে দিচ্ছি। হাতে গোনা কয়েকটা টপিক তোমরা এখন পড়তে থাকো। ইনশাআল্লাহ আশা করি তোমরা গেইনার হবা। ওকে? টপিকগুলো একটু নোট করো। ওভারঅল এখন কিন্তু কোন বছর না। তোমরা কোন টপিক পড়বা তার একটা সাজেশন লিখে নাও। টপিকগুলা কি হবে সেগুলো লিখো। ঠিক আছে? ১ নম্বর টপিক লেখো ইতিহাস ও মুক্তিযুদ্ধ। টপিক নাম্বার 1 ইতিহাস ও মুক্তিযুদ্ধ। ইতিহাস ও মুক্তিযুদ্ধ টপিক নাম্বার 1। টপিক নাম্বার 2 সাহিত্য ও সংস্কৃতি। টপিক নাম্বার 2 সাহিত্য ও সংস্কৃতি। টপিক নাম্বার 3 সাম্প্রতিক। টপিক নাম্বার 3 সাম্প্রতিক। সাম্প্রতিক কি পড়বা, কিভাবে পড়বা সেটা আমরা বলে দেব। ঠিক আছে? টপিক নাম্বার 4 খেলাধুলা। টপিক নাম্বার 4 খেলাধুলা। টপিক নাম্বার 5 সরকার ব্যবস্থা। টপিক নাম্বার 5 সরকার ব্যবস্থা। টপিক নাম্বার 6 ঐতিহাসিক স্থান এবং স্থাপনা। নাম্বার 6 ঐতিহাসিক স্থান এবং স্থাপনা। নাম্বার 7 বৃহত্তম ক্ষুদ্রতম।
নাম্বার 7 বৃহত্তম ক্ষুদ্রতম। আমি আবার রিপিট করতেছি। কারো স্কিপ হলে বা কারো মিস্টেক হলে আবার লিখে নাও। ইতিহাস ও মুক্তিযুদ্ধ, সাহিত্য সংস্কৃতি, সাম্প্রতিক, খেলাধুলা, সরকার ব্যবস্থা, ঐতিহাসিক স্থান এবং স্থাপনা, এরপর হচ্ছে বৃহত্তম ক্ষুদ্রতম। তোমরা একটু বলো তো গত ৩ বছরে এই টপিকগুলোর বাইরে একটাও কি প্রশ্ন এসেছে? একটা প্রশ্ন, নট এ সিঙ্গল কোয়েশ্চেন তোমরা আমাকে দেখাতে পারবা যে এই টপিকগুলোর বাইরে থেকে আসছে। তার মানে এই টপিকগুলো থেকেই প্রশ্ন হবে। শতভাগ নিশ্চয়তা দেব না এইজন্য যে আরো কিছু টপিক আমাকে বাড়িয়ে পড়তে হবে। এগুলা ভালো করে পড়লেও কমপক্ষে ৭-৮ টা কোয়েশ্চেন কমন পড়ে যাবে। কিন্তু আমরা যখন বিগত ১০ বছরের টপিক এনালাইসিস করব, আরো ২-৪ টা টপিক বাড়বে। সেগুলো আমরা যখন তোমাদের নিয়মিত ক্লাসগুলো হবে তখন এগুলা বলে দেব এবং সেগুলোয় তোমরা আরো বিস্তারিত ইনফরমেশন পাবা। যেহেতু এটা বেসিক ক্লাস তোমাদেরকে আপাতত এখন তোমরা কি পড়বা তার জন্য আমি টপিকগুলা দিয়ে দিলাম। তোমরা এগুলা পড়ো এখন। ঠিক আছে? আর যখন আমরা ফাইনালি মেইন ক্লাসগুলো নিব সেগুলোতে আমরা আরো এলাবোরেটলি আলোচনা করে ইনশাআল্লাহ তোমাদেরকে হাতে কলমে শিখিয়ে দেব যে কি পড়তে হবে বা কিভাবে পড়তে হবে এবং অনেকটা ক্লাসেই পড়া আমরা পড়ে ফেলবো। মানে ক্লাসে আমরা অর্ধেক পড়া শেষ করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, প্রিয় আ শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমার ইনিশিয়াল যে কথা সেটা কিন্তু আমি শেষ করে ফেলছি এবং এটা ছিল মূল কথা যে আমাদের শিক্ষার্থী ভাই এবং বোনেরা হতাশায় ভোগে। সাধারণ জ্ঞান মনে করো অনেক কঠিন। আমি আশা করি আমাদের এ পর্যন্ত যেটুকু এনালাইসিস করছি, আমি আরো কিছু কথা বলব। আমাদের আরো কিছু কাজ আছে তোমাদের সাথে আমার এখন। আমার মূল মানে হচ্ছে আমার ইন্ট্রোডাকশন শেষ। আমি ক্লাসে ফিজিক্যালি যখন ক্লাস নিই তখন আমি এভাবে ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করি। যে ইন্ট্রোডাকশন এর মাধ্যমে একটা স্টুডেন্ট জিকে কে কোনোভাবেই কঠিনভাবে নিবে না। জিকে সবচেয়ে সহজ বিষয় এবং সাধারণ জ্ঞানে তোমাকে ১০ এ ১০ তুলতে হবে। সাধারণ জ্ঞানে ১০, ইংলিশে মিনিমাম হচ্ছে ১২, ২২ কত হলো? ২২ সেখানে হচ্ছে আ ৭৫ এ তুলবা হচ্ছে ৬০, ৬০ তাহলে ৬০ এ আর ২২ এ কত? ৮২ তোমার স্কোর ওখানে কত থাকলো? ২০০, ২৮২ তুমি ঢাকা মেডিকেলে চান্স তোমার কনফার্ম ইনশাআল্লাহ। ঠিক আছে? চান্স পাইয়ে দিলাম অনেককে। ওকে। আমার ইন্ট্রোডাকশন এর উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? বুঝতে পেরেছো কিনা? কেমন লেগেছে? এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? সবকিছু ঠিকঠাক ছিল কিনা? তোমরা কমেন্ট করো। আমি একটু চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি। দ্রুত কমেন্ট করবা। প্রত্যেকে কমেন্ট করবা। ওকে? প্রত্যেকে কথা বলো, প্রত্যেকে কথা বলার চেষ্টা করো। প্লিজ একজনও থাকবা না যে একটা কমেন্ট করবা না মিনিমাম। ওকে? হ্যাঁ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ চলতেছে। কমেন্ট করতে থাকো। আমি এখন অফ করব না। মিনিমাম ১ মিনিট রাখবো। কমেন্টের জন্য মুক্ত রাখবো মিনিমাম ১ মিনিট। তোমরা কমেন্ট করতে থাকো। আমি পড়ি কমেন্ট গুলা। কি করতেছো কমেন্ট? আ আফ্রিদি হাসান মুন্না লিখেছো, "ভাই বুকের উপর থেকে মনে হলো বোঝা নামিয়ে দিয়েছেন।" শুকরিয়া ভাইয়া, অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। এটাই আমাদের সার্থকতা। আ ভাইয়া সাজেশন টপিক গুলো কি আরেকবার বলবেন? নেটের সমস্যার কারণে আ বুঝতে পারিনি। অবশ্যই ভাইয়া তোমরা চাইলে একবার কেন ১০০০ বার রিপিট হবে। তোমাদের জন্যই তো আমরা। আমি সাজেশন টপিক গুলো আরো একবার বলে দিচ্ছি। ইতিহাস ও মুক্তিযুদ্ধ, সাহিত্য ও সংস্কৃতি, সাম্প্রতিক, খেলাধুলা, সরকার ব্যবস্থা, ঐতিহাসিক স্থান এবং স্থাপনা, জাতীয় এরপর হচ্ছে বৃহত্তম, ক্ষুদ্রতম। তোমাদের যদি কোনো কিছু বুঝে না আসে আমাদেরকে প্রশ্ন করবা। প্রশ্ন করার মাধ্যমে উত্তর খোঁজার চেষ্টা করবা। প্রশ্নের মাধ্যমে সমাধান। প্রশ্ন হচ্ছে জ্ঞানের দরজা। ইসলামের 4th খলিফা হযরত আলী বলেছেন যে, "প্রশ্ন হচ্ছে জ্ঞানের দরজা। প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের সব সমাধান করব।" Facebook গ্রুপে প্রচুর কোয়েশ্চেন করবা। তোমরা তোমাদের শতভাগ আমাদের থেকে আদায় করে নিবে। এটা তোমাদের দায়িত্ব। ঠিক আছে? আমরা যদি কোনোভাবে ব্যর্থ হই তোমরা আমাদের থেকে আদায় করে নিবা। ঠিক আছে? কোনোভাবে যেন এমন না হয় যে তোমরা না বুঝে চলে গেছো। ঠিক আছে প্রিয় ভাই এবং বোনেরা, হাজার শুকরিয়া। আ আমি চ্যাট বক্স ক্লোজ করে দিচ্ছি। হাতে খুব বেশি সময় নেই। আমি বাকি সময়ে ২-১ টা টপিক একটু তোমাকে দেখানোর চেষ্টা করব তোমাদেরকে যে কিভাবে পড়বো আমরা। ঠিক আছে? আ আশা করি তোমরা আরো প্লেজড হবা যে সাধারণ জ্ঞান যতটুকু কঠিনভাবে নেই ততটা কঠিন নয়। ঠিক আছে? ততটা কঠিন নয়। সাধারণ জ্ঞান বেশ সহজ। এটা আমি একটু বোঝানোর চেষ্টা করব।
আমি এখানে যে টপিকগুলো তোমাদেরকে লিখে দিয়েছি, হ্যাঁ, সেই টপিকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা মনে হয় তোমাদের কাছে? ইতিহাস ও মুক্তিযুদ্ধ। ঠিক আছে? যেই টপিকগুলো আমি তোমাদেরকে লিখে দিয়েছি তার মধ্যে সবচেয়ে ইম্পোর্টেন্ট কোনটা? ইতিহাস ও মুক্তিযুদ্ধ। তো ইতিহাস মুক্তিযুদ্ধ টপিকটা আমরা যখন তোমাদেরকে পড়াবো, তোমাদের কাছে অনেকের কাছে মনে হবে যে হিউজ পড়াশোনা, হিউজ ইনফরমেশন মনে রাখে কিভাবে? আমরা কিছু, কিছু বিষয়কে খুব ইম্পোর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন টেকনিকে নিয়ে আসবো, বিভিন্ন সূত্রে নিয়ে আসবো যেগুলো যাতে তোমরা খুব সহজে সেটা আত্মস্থ করতে পারো। ঠিক আছে? যেমন ধরো মুক্তিযুদ্ধ অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে তোমার কি বলে এটাকে? সেক্টর গুলা। ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে ভাইয়া ১১ টা সেক্টর, এই সেক্টরের কমান্ডার গুলার নাম কিভাবে মনে রাখবো? অনেক কমান্ডার এবং এগুলা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। গত বছরও এখান থেকে প্রশ্ন এসেছে যে যুদ্ধে কতটি সেক্টর ছিল? শুধু এটা না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। আরো অনেকগুলা আ আ টপিক এমন আছে। ঠিক আছে? তাহলে এটা তোমরা কিভাবে পড়বা? আমি এখন তোমাদেরকে মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর মুখস্থ করার একটা টেকনিক শিখিয়ে দিব। আমি এটা আমার খাতায় লিখে নিয়েছি। এখন খাতা থেকে ছবি উঠে তোমাদেরকে শেয়ার করতেছি। আ একটু খেয়াল করো। আমাদের রাসেল ভাইয়ার ছবি দেখা যাচ্ছে। ছবি আমি চেঞ্জ করি নাই। এটা থাকুক। আমার ছবি তোমরা আবারও দেখতে হবে না। ইনশাআল্লাহ তোমাদের মেইন ক্লাসগুলোতে দেখতে পাবা। এই যে তোমরা দেখতে পাচ্ছ আশা করি। এটা স্লাইড না, আমি খাতায় লিখে নিয়েছি। খাতায় লেখার কারণে হয়তো একটু এদিক সেদিক হতে পারে। কিছু যদি না বুঝে আসে আমি মুখে বলবো, লিখে নিবা। ঠিক আছে? সমস্যা নেই। যেভাবে আছে এভাবেই থাকুক। আমি এখানে লিখেছি মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর কমান্ডারদের নাম মনে রাখার সূত্র। ঠিক আছে? তোমাদের যাদের কাছে বই আছে, তোমরা কাইন্ডলি বই খুলে বসতে পারো। যাদের কাছে বই নেই খাতা কলম নিয়ে বসতে পারো। বইতে এটা হচ্ছে তোমার মুক্তিযুদ্ধের সেক্টর গুলো আছে। আমি তোমাকে পেজ নাম্বার বলতেছি, একটু সময় দাও। 51 পেজ নং 51 খুললে তোমরা পেয়ে যাবা মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর কমান্ডারের নাম। ঠিক আছে? পেজ নং 51। যাদের কাছে বই আছে বই নিয়ে বসো, যাদের কাছে বই নেই সমস্যা নেই, খাতা কলম নিয়ে বসো। ঠিক আছে? আমরা এখন ৫ মিনিট সময় লাগবে ক্লাসে বসেই আজকে আমরা ১১ টি সেক্টর কমান্ডারদের নাম মুখস্থ করে নিব। দেখো, মুক্তিযুদ্ধে ১ নং সেক্টরটা ছিল চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে। সে ১ নং সেক্টরের কমান্ডার ছিল ২ জন, মেজর জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম। এটাকে আমরা সূত্রে বলতেছি 0। ১ নং সমান 0, 0 মানে জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম। আমার এখানে আ লেখার সুযোগ নাই। আমি ল্যাপটপে ক্লাস নিচ্ছি না, আমি ফোনে ক্লাস নিচ্ছি, গরিব মানুষ। যদি ল্যাপটপ থাকতো আমি তোমাদেরকে নিচে আন্ডারলাইন করে দেখাতাম। ঠিক আছে? 0 মানি জিয়াউর রহমান এবং রফিকুল ইসলাম। তোমরা আশা করি বুঝতে পারতেছো নিচে আমি আন্ডারলাইন না করতে পারলেও। 0, 0 মানে জিয়া এবং রফিক। ঠিক আছে? ২ নং সেক্টরে দেখো দেওয়া আছে খা টু হা। এই খা টু হা মানে কি? খাতে হচ্ছে মেজর খালেদ মোশাররফ, টু মানে ২ নং সেক্টর, হাতে হচ্ছে মেজর এটিএম হায়দার। দেখো বই থেকে মিলিয়ে নাও ঠিক আছে কিনা। আমি কোন ভুল বলতেছি কিনা বইতে মিলিয়ে নাও। ২ নং সেক্টর কমান্ডার ছিল খাতে হচ্ছে মেজর খালেদ মোশাররফ আর হাতে হচ্ছে মেজর এটিএম হায়দার। ২ নং সেক্টর কমান্ডার ছিল মেজর খালেদ এবং মেজর এটিএম হায়দার। ঠিক আছে? এরপর ৩ নং সেক্টর দেখো, ৩ এর পাশে লেখা আছে সতিনো। সতিনো মানে কি? তালেব বসত হচ্ছে মেজর কে এম শফিউল্লাহ, তি মানে ৩ নং সেক্টর, নুতো হচ্ছে মেজর নুরুজ্জামান। ৩ নং সেক্টর কমান্ডার ছিল মেজর কে এম শফিউল্লাহ এবং মেজর এ এন এম নুরুজ্জামান। ঠিক আছে? তোমরা পুরো নাম পড়তে হবে না। এদের পুরো নাম মুখস্থ না করলে আমাদের গুণ হবে না। ভর্তি পরীক্ষায় অপশন থাকবে, একটু মনে রাখলে চলবে। আমি মুখস্থ বিদ্যাতে উৎসাহ খুব বেশি করি না। একটু ভালো করে পড়লেই চলে। আর যেকোনো সংকেতে মনে রাখতে পারলেই হয়। কারণ এদের পুরো নাম মুখস্থ না পারলে আমাদের বিরুদ্ধে কেউ মামলা করবে না। শুধু সংক্ষিপ্ত নাম। যেমন সতিনু, সতিনু মানে কি বুঝবো? শফিউল্লাহ নুরু, শেষ, এনাফ। ৪ নং সেক্টরে দেখো আমি এখানে লিখেছি সূত্র ৪ সিট দাও। ৪ সিট দাও। ৪ মানে ৪ নং সেক্টর, সিট মানে মেজর সি আর দত্ত। মুক্তিযুদ্ধের ৪ নং সেক্টরের কমান্ডার ছিল মেজর সি আর দত্ত, যিনি সম্প্রতি মারা গেছে। ২৫শে আগস্ট তিনি মারা গেছে। খুব ইম্পোর্টেন্ট একটা প্রশ্ন সাম্প্রতিকের উপরে। আমি তোমাদের ফাইনাল মেইন যে ক্লাস নিব সেখানে অবশ্যই এগুলা ধরে বলে দেব যে কোনটা সাম্প্রতিক কেমন আসে বা কোন টপিকটা কিভাবে আসে। মেজর সি আর দত্ত সম্প্রতি মারা গেছে করোনার ভেতরে। এটা একটা সাম্প্রতিক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আরেকজন মেজর আবু ওসমান চৌধুরী, উনার সম্পর্কে কথা বলবো একটু পরে। উনিও মারা গেছে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন। তাহলে ৪ নং সেক্টর কমান্ডারটা কে ছিল? মেজর সি আর দত্ত। ৪ সিট দাও, ৪ মানে ৪ নং সেক্টর, সিট মানে মেজর সি আর দত্ত। ৫ নং সেক্টরে দেখো সূত্র লিখেছি ৫ মিসালে। ৫ মানে ৫ নং সেক্টর, মিসালে মানে মীর শওকত আলী। ৫ নং সেক্টরের কমান্ডার ছিল মেজর মীর শওকত আলী। মীর শওকত আলী। ঠিক আছে? আচ্ছা। ৬ নং সেক্টরে হচ্ছে আমি এখানে লিখেছি ছন্দ যে বাঁশিতে ৬ টি ছিদ্র আছে। বাঁশিতে ৬ টি ছিদ্র আছে। বাঁশিতে মানে বাসার।
6টি মানে 6 নং সেক্টর। 6 নং সেক্টর কমান্ডার ছিলেন এয়ার কমান্ডার উইং এম কে বাশার। এত বড় নাম মনে রাখতে হবে না। শুধু মনে রাখবে বাশার। বাশার আঙ্কেল এনাফ। ঠিক আছে? 6 নং সেক্টর কমান্ডার কে ছিল? বাশার আঙ্কেল। ওকে? ৭ নং সেক্টর কমান্ডার ছিল দেখো আমি সূত্র লিখছি ৭ কাহন। ৭ মানে ৭ নং সেক্টর, কাহন মানে কাজী নুরুজ্জামান। আমি এখানে যে নামগুলা বলতেছি এর বাইরেও ২-১ টা নাম বিভিন্ন জায়গায় বইতে পাবা, কোন বইতে পাবা। ওগুলা তোমাদের পড়ার দরকার নাই। অনেক বিতর্কিত নাম আছে। আমি এখানে শুধু মেইন যারা কমান্ডার ছিল ওদের নামগুলা লিখেছি। এর বাইরে যে যদি কোন ইনফরমেশন বা কোন কমান্ডারের নাম কোন বইতে পাও সেটা পড়ার দরকার নাই। ওকে? ৭ নং সেক্টর কমান্ডার ছিল ৭ কাহন মানে মেজর কাজী নুরুজ্জামান। ৮ নং সেক্টর কমান্ডার ছিল ও আটমন। ওতে কি? ওতে হচ্ছে মেজর ওসমান চৌধুরী যিনি সম্প্রতি মারা গেছে। চাঁদপুরে বাড়ি ছিল উনার। ওতে হচ্ছে মেজর আবু ওসমান। আর ৮ মানে ৮ নং সেক্টর, মন মানে মেজর এম এ মঞ্জুর। তাহলে ৮ নং সেক্টরের কমান্ডার কে ছিল? ওসমান আঙ্কেল আর মঞ্জুর আঙ্কেল। ঠিক আছে? ৯ নং সেক্টরের কমান্ডার কে ছিল? জনম। এই জনম মানে কি? জতে হচ্ছে মেজর আব্দুল জলিল আর মতে হচ্ছে এম এ মঞ্জুর। মেজর এম এ মঞ্জুর একমাত্র সেক্টর কমান্ডার যিনি ২ টি সেক্টর কমান্ডার ছিলেন। ৮ নং এ ছিলেন মূল কমা আ ৮ এ ছিলেন মূল কমান্ডার, ৯ এ ছিলেন ভারপ্রাপ্ত। তাহলে ৯ নং সেক্টর কমান্ডার কারা ছিল? জলিল আঙ্কেল আর মঞ্জুর আঙ্কেল। ঠিক আছে? জলিল আঙ্কেল আর মঞ্জুর আঙ্কেল। ১০ নং সেক্টরে কেউ সেক্টর কমান্ডার ছিল না। ওটা ছিল নো সেক্টর। মুক্তিযুদ্ধের একমাত্র সেক্টর যেখানে কোন সেক্টর কমান্ডার ছিল না, ওটা হচ্ছে ১০ নং সেক্টর। ওটা সেন্ট্রালি পরিচালনা করা হতো। ওখানে নিয়মিত কোন কমান্ডার থাকতো না। এজন্য এটাকে এখানে শূন্য দিয়েছে। এরপরে হচ্ছে ১১ নং সেক্টর। ১১ নং সেক্টরের কমান্ডার ছিল মেজর হামিদুল্লাহ আর মেজর আবু তাহের। মেজর হামিদুল্লাহ তাহের। ঠিক আছে? তাহলে ১১ নং সেক্টর কমান্ডার কে ছিল? হাতা। হাতা মানে হামিদ আর তাহের। হামিদ আঙ্কেল আর তাহের আঙ্কেল। এনাফ। এদের বড় পদবি লকব মুখস্থ করার দরকার নাই। পরীক্ষায় ৪ টা অপশন থাকবে। অপশন দেখলে আমাদের মনে পড়ে যাবে। ওকে? আমি তোমাদের রিকোয়েস্ট করব যে আমি ক্লাস যে কাজটা করি, আমি ফিজিক্যাল ক্লাস নেওয়ার সময় স্টুডেন্টদেরকে অনেক পড়া ক্লাসে মুখস্থ করিয়ে ফেলি। আমি এখন অনলাইনে ক্লাস নিয়েও তোমাদেরকে এটা মুখস্থ করে ফেলতে চাই। তোমরা আমার সাথে প্রমিস করো যে যেখানে আছো ওখান থেকে ১ মিনিটের মধ্যে এই সূত্রগুলা, নাম লাগবে না, শুধু সূত্রগুলো মুখস্থ করে ফেলবা এবং আমি তোমাদের পড়া নিব। ঠিক আছে? দ্রুত। ১ নং ০, ২ নং খাটুহা, ৩ নং সতিনো, ৪ নং ৪ সিট দাও, ৫ নং ৫ মিশালে, ৬ নং বাসাইতে ৬টি জিরো আছে, ৭ নং ৭ কাহন, ৮ নং ও ৮ মন, ৯ নং জনম, ১০ নং শূন্য, ১১ নং হাতা। প্লিজ ১ মিনিট সময় দিলাম, দ্রুত মুখস্থ করো। প্রত্যেকে মুখস্থ করবা। এরপর আমি চ্যাট বক্স ওপেন করে দিব। সবাই অ্যান্সার করবা। আর তোমরা হয়তো মনে করতে পারো যে ভাইয়া কোথায় ঢাকায় বসে আছে, আমরা পুরো বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছি। উনি আমাদের দেখবে কিভাবে? প্রিয় রেটিনিয়ানরা, প্রিয় রেটিনিয়ানরা, আমি বিশ্বাস করি রেটিনার প্রত্যেক স্টুডেন্ট শুধু ভালো শিক্ষার্থী না, তারা ভালো মানুষ। তোমরা অনেস্ট। ঠিক আছে? আমরা আমাদের অনেস্টির সাথে, আমাদের সততার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমরা সত্যবাদী হব, আমরা সৎ হব এবং একজন ডাক্তার যে তিনি যদি সৎ হন, তিনি যদি নৈতিকতা সম্পন্ন মানুষ হন, তাহলে তার চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না। ঠিক আছে? আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন তাকে অনেক সময় আল্লাহর পরে ডাক্তারের স্থান আমরা দেই। কিছু সময় আমরা দেখি যে ডাক্তারকে আমরা সৃষ্টিকর্তা থেকে উপরে নিয়ে যাই। ঠিক আছে? এখন চ্যাট বক্স ওপেন করার দরকার নাই। চ্যাট বক্স ওপেন করে দিয়েছে কে? চ্যাট বক্সটা এখন ওপেন করার দরকার নাই। চ্যাট বক্স আমি ওপেন করব। চ্যাট বক্স এখন ক্লোজ থাকুক। আমি আরেকবার বলে দিচ্ছি সূত্রটা। ১ নং ০, ২ নং খাটুহা, ৩ নং সতিনো, ৪ নং ৪ সিট দাও, ৫ নং ৫ মিশালি, ৬ নং বাসাতে ৬টি ছিদ্র আছে, ৭ নং ৭ কাহন, ৮ নং ও ৮ মন, ৯ নং জনম, ১০ নং শূন্য, ১১ নং হাতা। প্লিজ দ্রুত মুখস্থ করো। প্লিজ দ্রুত মুখস্থ করো। তোমরা যদি এখানে কেউ না দেখতে পারো সমস্যা নাই। আমাদের ক্লাস কিন্তু হবে। সেখানে আমি এটা স্লাইড করিয়ে দেখাবো। এখন আমি সময় পাইনি বিধায় আমি খাতায় লিখে তারপরে ছবি উঠাই দিলাম। প্রত্যেকে মুখস্থ করা আমি বিশ্বাস করি। প্রত্যেকে কমেন্টে এগুলা লেখার চেষ্টা করবা। ঠিক আছে? আমি তোমাদের ২ মিনিট সময় দেব এটা অ্যান্সার করার জন্য। এবং আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করব প্লিজ কেউ নকলের আশ্রয় নিবা না। মুখস্থ লিখবা। আমি বিশ্বাস করি আমরা তোমাদের উপর যে আস্থা রাখি, বিশ্বাস রাখি সেটার প্রতিদান দিবা। ঠিক আছে? জীবনের সকল ক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করবা। সততার সাথে থাকার চেষ্টা করবা। নৈতিকতা সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করবা। আমাদেরকে মানুষ হতে হবে। ডাক্তার হওয়ার আগে মানুষ হতে হবে। ওকে? আমি চ্যাট বক্স ওপেন করে দিচ্ছি। প্রায় ১ মিনিট হয়ে গেছে। আ আমি আমার বিশ্বাস সকল ভাই-বোন রেসপন্স করবে। ওকে? লেটস গো। স্টার্ট। যে যেভাবে পারো সেভাবে লিখে সমস্যা নেই। একসাথে পারলেও হবে অথবা একটা করে লিখতে হবে অ্যাজ ইউর ইচ্ছা। অ্যাজ ইউর ইচ্ছা, অ্যাজ ইউর উইশ।
মাশাআল্লাহ, চমৎকার রেসপন্স। হ্যাঁ, লিখতে থাকো। তোমরা লিখতে থাকো। মাশাআল্লাহ, লিখতে থাকো তোমরা। ঝড়ের বেগে রেসপন্স হচ্ছে আ আ এটা আমার কাছে অনেক ভালো লাগে। শুধু অনলাইনে না, আমি ফিজিক্যালি যখন ক্লাস নেই, একটা টপিক শেষ করে যখন বলি কারা, কারা পারবা হাত তুলো। একটা ক্লাসে ৫০ জন স্টুডেন্ট থেকে যখন ৪০ জনই হাত তুলে, সেটা আসলেই আ টিচার হিসেবে আমাদের কাছে ভালো লাগার। এখানে মনে হচ্ছে সবাই অ্যান্সার করতেছে, সবাই কেয়ারফুল ছিলা। আ আরো ৩০ সেকেন্ড সময় দিলাম। আরো ৩০ সেকেন্ড সময় পাবা। লিখতে থাকো। আমার কাছে আরো ভালো লাগতো যদি আমি তোমাদের নামগুলো পড়ে আ আ শোনাতে পারতাম। কিন্তু তোমরা বুঝতে পারতেছো, তোমরা ২০০০ প্লাস স্টুডেন্ট এখানে উপস্থিত আছো। আমার এত হিউজ এবং এত দ্রুত আ আ আসতেছে, রেসপন্স আসতেছে যে আমি কুলাতে পারতেছি না। হাজার, হাজার কমেন্ট পড়তেছে। আমি কুলাতে পারতেছি না যে নাম পড়ার সুযোগ পাচ্ছি না। যদি স্টুডেন্ট সংখ্যা কম হতো, সেকেন্ড টাইম আমাদের ক্লাস নেওয়ার সময় নাম ধরে, ধরে বলি যে এই অমুক এই এই কমেন্ট করেছে, এই কমেন্ট করেছে, সে তখন বলা যায়। কারণ স্টুডেন্ট এখানে কম থাকে। কিন্তু ফার্স্ট টাইম এর স্টুডেন্টদের ক্লাস নেওয়ার সময় এই নাম ধরে বলাটা একটু ডিফিকাল্ট। যদি আমাদের অনেক ছোট ভাই-বোন নাম ধরে বললে একটু খুশি হয় যে, "ভাই আমি অ্যান্সার করেছি। আমাকে একটু স্মরণ করেন।" তো প্রত্যেককে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা অ্যান্সার করেছো আ আ অনেক ধন্যবাদ। আমি চ্যাট বক্স ক্লোজ করে দিচ্ছি। দুঃখিত। আমি আরো একটু কথা বলব। তোমাদেরকে সময় দিলে আমার কিছু কথা হয়তো বাকি থেকে যাবে। আ অনেক ধন্যবাদ। অনেক, অনেক ধন্যবাদ। শুকরিয়া। জাযাকাল্লাহ। সৃষ্টিকর্তা আমাদেরকে উত্তম প্রতিদান দিক। ঠিক আছে? এখানে যে সকল শিক্ষার্থী ভাই এবং বোনেরা আছো, তোমরা পড়তে বসার সময় যারা মুসলিম আছো আরকি, মুসলিম যারা নেই সমস্যা নেই। তোমরাও এভাবে পড়তে না পারলে অন্তত মুখে, মুখে অন্যভাবে তুমি পড়ে নিবা। আমরা একটা দোয়া পড়ে পড়তে বসি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। এটা পড়ে পড়তে বসার চেষ্টা করবা। ওকে? আর যারা অন্য ধর্মের আছো, তোমরা তোমাদের ধর্ম অনুযায়ী বা তুমি যেটা ভালো ফিল করো সে অনুযায়ী তুমি পড়ার পূর্বে একটু আ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা দিয়ে পড়া শুরু করবা। তাহলে ইনশাআল্লাহ পড়া বেশি মনে থাকে। আরেকটা চিকন কথা বলে রাখি। এটা সূত্র না কিন্তু এটা ইফেক্টিভ। পড়তে বসার আগে অজু করে পড়তে বসিও তাহলে মুখস্থ হয় বেশি। ঠিক আছে? অজুর থাকার চেষ্টা করবে তাহলে সেটা মনে থাকে বেশি, মুখস্থ হয় বেশি। ওকে? তাহলে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করার চেষ্টা করলাম যে, মুক্তিযুদ্ধের ১১ টা সেক্টরের কমান্ডার নামগুলা আমি এটা শুধু সামান্য শেয়ার করলাম। আমরা বিস্তারিত ক্লাসে আ বাকিটা শেয়ার করব। আমি আরেকটা বিষয় শেয়ার করতে চাই। এটা তো গেল ইতিহাস ও মুক্তিযুদ্ধ পার্টের আ আ আ বিষয়, তাই? ঠিক আছে? ধরো ইতিহাসের আরেকটা অংশ আছে মোগল সাম্রাজ্য। ঠিক আছে? মোগল সাম্রাজ্য নামে একটা ইতিহাসের অংশ আছে, সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আমি সেখান থেকে মুঘল সাম্রাজ্যের তোমাদের একটা সূত্র শেয়ার করি। কিভাবে সেটা আমরা পড়ব। মুঘল সাম্রাজ্যের সাম্রাজ্যের ইতিহাসটা কিভাবে আমরা পড়ব। একটু তোমাদেরকে শেয়ার করি। দেখো, আ এটা তোমরা অনেকেই পারো। তারপরও আমি একটু তোমাদেরকে দেখাই দিচ্ছি। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধ ব্যতীত। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধ ব্যতীত। এই সূত্র পড়ার মাধ্যমে আমরা সকল মুঘল সম্রাট সম্পর্কে জানতে পারি এবং তারা কার পরে কি আসছে এটা আমরা বুঝতে পারি। যেমন বাবার মানে সম্রাট বাবর, হইল মানে সম্রাট হুমায়ুন, একবার মানে সম্রাট আকবর, জ্বর মানে সম্রাট জাহাঙ্গীর, সারিল মানে সম্রাট শাহজাহান, ঔষধ মানে সম্রাট আওরঙ্গজেব, এরপরে ব্যতীত মানে সম্রাট ২য় বাহাদুর শাহ। ঠিক আছে? এই ধরনের এখান থেকে মেডিকেলে প্রশ্ন আসে। ইতিহাস থেকে মেডিকেলে প্রশ্ন আসে। ঠিক আছে? যেমন প্রশ্ন এই টপিক থেকে মেডিকেল আসা একটা প্রশ্ন বলি। প্রাচীন আমলে মুঘলদের সময়ে প্রধান বিচারপতিকে কি নামে ডাকা হতো? একটা প্রশ্ন দেখিও আছে কিনা? ওনাকে বলা হতো কাজী-উল কুজাত। ঠিক আছে? প্রধান বিচারপতিকে কাজী-উল কুজাত নামে ডাকা হতো। হ্যাঁ? এভাবে আমরা সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করব টপিক গুলা।
ইতিহাস মুক্তিযুদ্ধ ছাড়া যখন আমরা বাংলাদেশে বাকি টপিক গুলা পড়াবো, যেমন ধরো আরেকটা সূত্র তোমাকে দেখাই কিভাবে আমরা পড়াবো। আ ধরো বাংলাদেশ পার্টটা পড়াচ্ছি, সেটা পড়াতে গিয়ে আ আমি খাতায় নোট করে একটা জিনিস তোমাদেরকে দেখাই। এটা একটু দেখো, এটা একটু দেখো। এখানে আমি বাংলাদেশের এটা খুব ছোট্ট একটা কথা। উপরে দেখো লেখা আছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ঠিক আছে? আর নিচে লিখেছি বানর চাপা দেয় পঞ্চগড় বাজারে। বানর চাপা দেয় পঞ্চগড় বাজারে। তোমার কাছে মনে হতে পারে একটা মাত্র লাইন, এটা আর কি গুরুত্বপূর্ণ? এই একটা লাইনের মধ্যে ১০ টা প্রশ্নের অ্যান্সার আছে। ঠিক আছে? ১০ টা না আরো বেশি। আ তোমার হচ্ছে ৩ টা করে ৩ ৪ ১২ টা প্রশ্নের অ্যান্সার আছে এই একটা লাইনের মধ্যে। ঠিক আছে? এটা হচ্ছে ইতিহাস মুক্তিযুদ্ধের বাইরে যখন আমরা অন্যটা বাংলাদেশ টপিকটা পড়বো তখন এমন একটা বিষয় পাবো। আমরা জানি যে বাংলাদেশের যে সীমানা ১,৪৭,০০০ বর্তমানে হচ্ছে ৬১০ বর্গ কিলোমিটার। এটার সীমান্তবর্তী যে আ আ জেলাগুলো আছে, আমি তোমাদেরকে প্রথমে বলে রাখি যে বাংলাদেশ ভৌগোলিকভাবে ২ টি দেশ দ্বারা বেষ্টিত, ভারত এবং মায়ানমার। ভারত এবং মায়ানমার। ভারতের সাথে আমাদের সীমান্তবর্তী জেলা হচ্ছে ৩০ টি, মায়ানমারের সাথে হচ্ছে ৩ টি। ৩০ আর ৩ হওয়ার কথা ছিল ৩৩ টি, বাট এখানে ৩২ টি হবে। যদি কেউ তোমাকে প্রশ্ন করে বলো তো কখন ৩০ আর ৩ ৩২ হয়? বলবা যখন সীমান্ত কাউন্ট করা হয় তখন ৩০ আর ৩ ৩২ হয়। কারণ রাঙ্গামাটি হচ্ছে কমন জেলা যার সাথে ভারতেরও যোগাযোগ আছে, মায়ানমারেরও যোগাযোগ আছে। এইজন্য এটা একটা কাউন্ট হবে। তাহলে কখন ৩০ আর ৩ ৩২ হবে? যখন সীমান্ত কাউন্ট করা হবে তখন ৩০ আর ৩ ৩২ হবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে ভাইয়া ভাইয়া সেটা বুঝতে পারলাম কিন্তু বানর চাপা দেয় পঞ্চগড় বাজার এটার মানে কি? এটার মানে হলো এই ছন্দের মাধ্যমে আমরা পুরো বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলাগুলো আছে ৪ টা জেলা এটা মুখস্থ করে ফেলবো। বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা উপরে দেখো লেখা আছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বানর মানে বান্দরবান। বুঝতে পেরেছো? সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বানর মানে বান্দরবান। সবচেয়ে পশ্চিমের জেলা হচ্ছে চাপা মানে চাঁপাইনবাবগঞ্জ। সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। আর সবচেয়ে দক্ষিণে হচ্ছে জেলা হচ্ছে বাজার মানে কক্সবাজার। ঠিক আছে? আমি আবার বলতেছি সবচেয়ে পূর্বের জেলা হচ্ছে বানর মানে বান্দরবান। সবচেয়ে পশ্চিমের জেলা হচ্ছে চাপা মানে চাঁপাইনবাবগঞ্জ। সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। আর সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে বাজার। আর মধ্যখানে আমি এখানে দায়ে বসাইছি ছন্দ মেলানোর জন্য। বানর চাপা দেয় পঞ্চগড় বাজারে। ঠিক আছে? আচ্ছা। এবারে তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই আমরা এখানে ৪ টা প্রশ্ন অ্যান্সার পেলাম। তাহলে আরো বাকি ৬ টা প্রশ্ন আরো বাকি ৮ টা প্রশ্ন কই? ঠিক আছে? ৪ টা প্রশ্ন কি, কি? বাংলাদেশের সবচেয়ে পূর্বের জেলা কোনটি? বান্দরবান। সবচেয়ে পশ্চিমের জেলা কোনটি? চাঁপাইনবাবগঞ্জ। সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? বাজার মানে কক্সবাজার। তাহলে অ্যান্সার পেয়ে গেছো ৪ টা প্রশ্নের। এবারে যদি আমি প্রশ্ন করি বাংলাদেশের সবচেয়ে পূর্বের থানা কোনটি? অ্যান্সার কি হবে? বান্দরবানের থানচি। এটা আমি এখানে দেখাই নাই। এটা আমি তোমাদের ফাইনাল ক্লাস নেওয়ার সময় বলব। বান্দরবানের থানচি হচ্ছে সবচেয়ে পূর্বের থানা। বানরের নিচে লেখা থাকবে থানচি। সবচেয়ে পশ্চিমের থানা কোনটি? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। ঠিক আছে? সবচেয়ে উত্তরের থানা কোনটি? পঞ্চগড়ের তেঁতুলিয়া। সবচেয়ে দক্ষিণের থানা কোনটি? কক্সবাজারের আ টেকনাফ। যে নদীর নাম যে থানার নামকরণ করা হয়েছে নাফ নদীর নামে। আমি আবার বলতেছি যদি প্রশ্ন করা হয় সবচেয়ে পূর্বের থানা কোনটি বাংলাদেশের? অ্যান্সার হবে থানচি। এটা বাংলাদেশের সবচেয়ে ছোট থানা জনসংখ্যায়। সবচেয়ে পশ্চিমের থানা কোনটি? অ্যান্সার হবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ। সবচেয়ে উত্তরের থানা কোনটি? অ্যান্সার হবে তেঁতুলিয়া। সবচেয়ে দক্ষিণের থানা কোনটি? অ্যান্সার হবে টেকনাফ। এবারে আসো তাহলে আমরা কয়টা প্রশ্নের অ্যান্সার পেলাম? ৪ টা। এর আগে পেয়েছি ৪ টা, এখনো ৪ টা কয়টা হলো? ৮ টা। বাকি ৪ টা এরপরে বাকি ৪ টা প্রশ্ন কি হবে? যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে পূর্বের স্থানের নাম কি? সবচেয়ে পূর্বের স্থানটা কোনটা বাংলাদেশের? অ্যান্সার হবে আখাইনঠং। অ্যান্সার কি হবে? আখাইনঠং। সবচেয়ে পশ্চিমের স্থান কোনটি? বাংলাদেশ সবচেয়ে পশ্চিমের স্থান কোনটি? অ্যান্সার হবে মোনাকোসা। অ্যান্সার কি হবে? মোনাকোসা। বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান কোনটি? অ্যান্সার কি হবে? জায়গিরিজাত। এটা অনেকে বাংলা বান্ধা বলে। সবচেয়ে উত্তর ইউনিয়ন হচ্ছে বাংলা বান্ধা। আমরা ইউনিয়ন বলেছি না, আমরা বলেছি সবচেয়ে উত্তরের স্থান মানে যেটার পরে ভারত। তাহলে সবচেয়ে উত্তরের স্থান কোনটা? অ্যান্সার কি হবে? আ জায়গিরজাত। আর সবচেয়ে দক্ষিণের স্থান কোনটা? অ্যান্সার হবে ছেড়াদ্বীপ। ঠিক আছে? অ্যান্সার হচ্ছে ছেড়াদ্বীপ। ওকে? তাহলে ১২ টা প্রশ্নের অ্যান্সার আশা করি পেয়ে গেছো। প্রথম হচ্ছে জেলা, তারপরে থানা, তারপরে হচ্ছে স্থান। অ্যান্সার কয়টা হলো? ১২ টা প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি আ তোমাদের ক্লাস শুরু করেছিলাম ৪টা ৫ এ। আমি ইনশাআল্লাহ ৫টা ৫ এর মধ্যেই ক্লাস শুরু করব। অনেকে দেখা গেছে ক্লাস লং করলে বোরিং ফিল করে। আমি ক্লাস অনেক লম্বা নিতে বিশ্বাসী না। আমি চাই যে যে সময় আমাদেরকে বেঁধে দেয় সে সময়ের মধ্যেই সেরাটুকু উজাড় করে ভালো করে ক্লাস নেওয়ার জন্য। আমি আর খুব বেশি তোমাদের সময় নিব না। কিন্তু তোমাদেরকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত থাকতে হবে। আমি যতক্ষণ থাকি ততক্ষণ তোমাদেরকে থাকতে হবে। ঠিক আছে?
আমি যদি আর 10 মিনিট থাকি তোমাকে 10 মিনিট থাকতে হবে, আমি আর 5 মিনিট থাকলে তোমাকে এখানে 5 মিনিট থাকতে হবে। যদি না থাকো তুমি লুজার হবা। ওকে? এখানে এখন পর্যন্ত আমি একটু দেখে নিই যে কতজন স্টুডেন্ট উপস্থিত আছো। আমি ফোনের মাধ্যমে ক্লাস নিচ্ছি, মোবাইলের মাধ্যমে। এজন্য আমার একটু আ দেখতে মাঝে, মাঝে একটু প্রবলেম হয়। একটু আস্তে দেখে ধীরে আসে, একটু স্লো কাজ করে। হ্যাঁ, এখনো আলহামদুলিল্লাহ প্রচুর স্টুডেন্ট উপস্থিত আছো। যারা আছো ঠিকঠাকভাবে আছো। আমি আরো একটু সময় নিবো। আ যেটুকু সময় নিবো আশা করি তোমরা সাথেই থাকবা। কেউ লিভ নিবা না। ঠিক আছে? একটা ভাই বোনও লিভ নিবা না। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? আমার একটু নেট ডিস্টার্ব করতেছে। প্রিয় ভাই বোনেরা একটু কমেন্ট করো তো ১০ সেকেন্ড। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি, আমি দেখতে পাচ্ছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ। আমার ফোনটা একটু স্লো কাজ করার কারণে আর তোমাদের সংখ্যাও হিউজ। এইজন্য একটু আমার সমস্যা হচ্ছিল। আ একটু স্লো কাজ করতেছিল আরকি। ভাবছিলাম কোনো আমার ডিসকানেক্ট হয়ে গেলাম কিনা। আশা করি সব ঠিকঠাক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আমি চ্যাট বক্স ক্লোজ করে দিচ্ছি। আমার অনেক স্লো কাজ করতেছে। তোমরা একটু ধৈর্য ধরো। আমার ১০-১৫ সেকেন্ড সময় লাগতে পারে। আমি এখন একটা ব্ল্যাংক পেজে আছি। আমার কিছু শো করতেছে না আরকি। আবার যখন আমার ক্লাসে ইয়েতে ফিরে আসবো আমি কথা বলা শুরু করব। জি, প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আমি যেখানে ছিলাম আমি তোমাদেরকে আ আ বাংলাদেশ অধ্যায়ের উপরে একটা দেখাচ্ছিলাম, সূত্র দেখাচ্ছিলাম। তো হ্যাঁ, প্রবলেম হচ্ছে অনেকের। আমারও একটু প্রবলেম হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। আশা করি আর প্রবলেম হবে না। তোমরা এবারে তোমাদের কমেন্ট আপাতত একটু বন্ধ রাখি। জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শোনাটা শুনতে ভালো লাগে। তোমরা রেসপন্স করার সময় কেউ ভালো আছে কিনা জিজ্ঞাসা করলে আলহামদুলিল্লাহ বলার চেষ্টা করবা। আমি আর ৫ মিনিট সময় নিবো। ৫ মিনিটে আমি যে কথাগুলো বলবো একটু কেয়ারফুলি খেয়াল করো। আমি তোমাদেরকে যেটা রিকোয়েস্ট করব, তোমাদের যাদের কাছে বই আছে, বই তো আছে। যাদের কাছে বই নেই, তোমরা বই কালেক্ট করে নিবা। তোমরা এখন থেকে প্রতিদিন সেই কাজটা হচ্ছে ভালো যে কাজটা মানুষ নিয়মিত করে, পরিমাণে কম হলেও। তোমরা আ হযরত আয়েশার নাম শুনে থাকবা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিনো না এমন কোন স্টুডেন্ট এখানে নেই হয়তো যারা মুসলিম আছো। অমুসলিমরা থাকলেও মুসলিম ভাই বোনেরা যারা আছো কোন সমস্যা নেই। আয়েশা হচ্ছে আমাদের মহানবীর স্ত্রী ছিলেন। তিনি মহানবীকে জিজ্ঞাসা করেছিলেন যে কোন কাজটা উত্তম? তিনি বলেছেন, যে কাজটা মানুষ নিয়মিত করে সেটা পরিমাণে কম হোক। ঠিক আছে? এটা ধর্ম পালনের ক্ষেত্রে বলেছিলেন। তো আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমরা এখন থেকে আমি যে টপিক গুলো তোমাদেরকে দিয়ে দিলাম, আমি তোমাদেরকে যে টপিক গুলা দিয়ে দিলাম তোমরা এখন থেকে সবগুলা টপিক ধরে, ধরে খুব বেশি না ২৪ ঘন্টা সময় পাচ্ছ। ২৪ ঘন্টার মধ্যে মিনিমাম তোমরা ১২ ঘন্টা তো পড়বা। তাই না? মিনিমাম ১০ থেকে ১২ ঘন্টা পড়বা। সেখান থেকে মাত্র ১ ঘন্টা সময় তুমি সাধারণ জ্ঞানের জন্য রাখো। কেউ ১০ ঘন্টা পড়বা, কেউ ৮ ঘন্টা পড়বা, কেউ ১২ ঘন্টা পড়বা। পড়াশোনা ঘন্টা দিয়ে হয় না, মাপা যায় না। দেখা গেছে একজন ১ ঘন্টা পড়ে হিউজ কভার করে ফেলতে পারে, আবার কেউ ২ ঘন্টা পড়ে কভার করতে পারে না। একজন ভোর রাতে উঠে ১ ঘন্টা যা পড়তে পারে, আরেকজন দেখা গেছে দিনে ৩ ঘন্টা পড়েও তা পড়তে পারে না। এই সময়টাতে অনেক বেশি পড়তে হবে। তো ঘন্টা ফ্যাক্ট না, আমি তোমাদের রিকোয়েস্ট করব যে ১০ ঘন্টা পড়ো, ১২ ঘন্টা পড়ো না কেন, জিকে টা সাধারণ জ্ঞান মিনিমাম ১ ঘন্টা সময় ধরে আ প্রতিদিন পড়ার চেষ্টা করো। ইনশাআল্লাহ ১ ঘন্টা পড়ে তুমি ২ মাস পড়ার পরে আমার বিশ্বাস যে তোমার পড়ার আর কিছু থাকবে না। এবং একটা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে তোমরা এক্সাম হলে যেতে পারবা। এটা তো আমাদের মাত্র বেসিক ক্লাস। আমরা এখানে জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করেছি। মেইন যে ক্লাসগুলো হবে, একেকটা ক্লাস তোমার ১.৫ থেকে ২ ঘন্টা করে হবে। ৪ টা লেকচার উপর হবে জিকের উপরে। ইনশাআল্লাহ সেখানে আমরা আমাদের সর্বোচ্চ উজাড় করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো যারা এতক্ষণ ছিলা, তোমাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ। আমি এন এ মহিবুল্লাহ তোমাদের সাথে ছিলাম সাধারণ জ্ঞান নিয়ে। আ তোমাদের সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে আমাদের যে মেইন ক্লাস সেই ক্লাসে। ততটুকু পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। আ এখান থেকে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম স্যার, তাহলে শেষ করে দিচ্ছেন আজকের মতো? জি, জি, শামীম ভাই। অনেক টাইম হয়ে গেছে, যেহেতু আ ওরা ইংলিশ ক্লাস করছে এরপর আবার আপনার ক্লাস করছে, তো অনলাইনে আসলে আসে এত ধৈর্য থাকাটাও অনেক কষ্ট। তারপরেও মানে ক্লাসটা অনেক মজা লাগছে, এই জন্য পার্টিসিপেন্ট
পার্টিসিপেন্ট এখনো কিন্তু ভালোই আছে কমে নাই, শুরুতে যাচ্ছিল এখনো দেখছি আছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য সমস্যা নাই ভাইয়া, তোমরা আগামী দিন আবার ক্লাস রুটিন এবং শিডিউল অনুযায়ী হবে। আমরা আশা করি তোমরা কোনো ক্লাস গ্যাপ দিবে না, কারণ যেহেতু পরীক্ষা হচ্ছে না, রেজাল্ট খুব দ্রুত দিক বা যখনই দিক, পরীক্ষার অ্যাডমিশনের জন্য হয়তো কম সময় দিতে পারে। এই জন্য তোমরা যতটুকু সময় পাও এই টাইমের মধ্যে নিজেদেরকে প্রস্তুত করবো আমরা আশা করি। এবং আমাদের টিচার এবং প্রত্যেক রুমের একজন করে তোমাদের ভাইয়া আছে যারা সার্বিকভাবে ফোন দিয়ে তোমাদের খোঁজ খবর নেয়, যে যেভাবে সমস্যা ফেস করো তোমাদের ভাইয়াদের কাছে ফোন দিয়ে জানতে পারবা। এরপরও কোনো সমস্যা না পাইলে তোমাদের ভাইয়ারা মানে বলছে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে অনলাইনে একটা টেলিগ্রাম, সব জায়গায় অ্যাটেন্ড আছে, তোমরা সবাই জয়েন করে নিছো এই গ্রুপে। ভাইদেরকে একটা নক দিলে মেসেজে অন্তত পক্ষে বিজি থাকলে পরে দেখতে পারবে। সমস্যাগুলো সমাধান করে তোমাদের নিজেদেরকে প্রস্তুত করবো আশা করি। এরপরে কোনো প্রশ্ন থাকলে তোমরা আগামী দিন তোমাদের রুটিন শিডিউল অনুযায়ী কোশ্চেন এবং অ্যান্সারের যে অপশনটা আছে এখানে তোমরা কোশ্চেন করবা, আমাদের ভাইয়েরা থাকবে এক্সট্রা তোমাদের ওই কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার জন্য। সবাই সবার মতো ভালো থাকো, দোয়া করি সবাই, আশা করি সুস্থতার সাথে ক্লাসগুলো করতে পারবা। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।